গুড ইভিনিং বলছি। সো গুড আফটারনুন বলছি যে একটু মন দি প্ল্যান ইজ ইয়োর এবিলিটি টু কানেক্ট অ্যান্ড রিলেট উইথ পিপল। হোয়াট ইজ প্ল্যান? রিলেট অ্যান্ড কানেক্ট। ক্লিয়ার? আমি অনেক কিছু জানি, আমি সব লোকজনকে বলতে আরম্ভ করলাম, মানে আমি একজন ডাক্তার, একটা রুগী এসছে, আমি যত ওষুধ জানি সব লিখে দিলাম, কী হবে? 5 মিনিট। আমি যত জানি সব ওষুধ লিখে দিলাম, কী হবে? যা হওয়ার হবে। তার ফলে কিন্তু প্ল্যান শব্দটা কিন্তু খুব সংক্ষেপে তার কাছে পৌঁছে যাওয়া, এটা হচ্ছে প্ল্যান। ক্লিয়ার? তো আমরা প্ল্যানটাকে 10টা পার্টে ভাগ করেছি, 10টা পার্টে ভাগ করেছি প্ল্যানটাকে। এইবারে 10 জনকে দেয়া হয়েছে, আমরা 1-2 করে ডাকবো, আমরা 1-2 করে ডাকবো এবং শেষে আমার কাজ হচ্ছে, আর এই যে বেস্ট প্ল্যান দেখাবে তার জন্য একটা অ্যাওয়ার্ড আছে। আরেকটা জিনিস আমি বলছি, গতবারে আমরা কয়েকজনকে সিলেক্ট করেছিলাম, আমার 3 জনের নাম মনে আছে, বাকি লোকেরা আমাকে একটু হেল্প করবেন যে কারা কারা পুরস্কার পেয়েছিলেন। ও পেয়েছিল, সায়নী পেয়েছিল, আর সৌমিত্র, আর আমাকে একটু বলে দেবেন, কারণ এবারে আমি পুরস্কারগুলো সব দিয়ে দেবো। আমি কি দেব পুরস্কার আপনাদের বলে দিই, আমরা আগামী দিনে যে বইটা পড়া শুরু করছি সেই বইটা দেবো পুরস্কার হিসেবে, ঠিক আছে? তো সবাই খুব সিরিয়াসলি বলবো, খুব এক্সাইটেড ওয়েতে বলবো। তো ওভার টু গৌতম ঘোষ। থ্যাংক ইউ, গুড আফটারনুন। মানে আমার খুব আনন্দের বিষয় যে দুর্গাদা আমাকে ওয়েলকাম জানালো। মানে এর আগে অন্যান্য হোস্টরা ওয়েলকাম জানিয়েছে, কিন্তু আমি খুব লাকি যে দুর্গাদার কাছ থেকে আমি আমন্ত্রণ পেয়ে। তো সময় নষ্ট করব না, আমার নাম গৌতম ঘোষ। আমি আমার মিসেস দীপ্তি ঘোষের সঙ্গে ব্যবসাটা বিল্ড আপ করছি। আমার আপলাইন ডক্টর সমিত ঘোষ, চিত্রা ঘোষ, অরবিন্দ বৈদ্য, রীতা বৈদ্য। মেন্টারশিপ দিচ্ছে সিদ্ধার্থ বোস, বকুল বোস, সবার উপরে দুর্গাশঙ্কর ব্যানার্জি, কৃষ্ণা ব্যানার্জি। সো আজকে আমার 2টো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে প্ল্যান প্রোটেকশন এবং দ্বিতীয় পার্ট হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। প্রথমটা হচ্ছে প্ল্যান প্রোটেকশন। দেখুন, আমরা এই বিজনেসটা বিল্ড আপ করছি, আমরা এই বিজনেসটা কেন করছি, সবচেয়ে বড় কথা কেন বিজনেসটা করছি, মানে কোটি টাকার প্রশ্ন। তার কারণ আমরা তো কাজ করছি, চাকরি করছি, ব্যবসা করছি, কিন্তু আমাদের কি আর অন্য কোনো ইনকামের প্রয়োজন আছে? সবার আগে সেটা ভাবা উচিত। তার কারণ হচ্ছে আমরা ইনকাম তো করছি, ইনকাম সাধারণভাবে জীবনযাপন চালানোর জন্য যে ইনকামটা প্রয়োজন সেটা আমরা করছি, কিন্তু আমাদের ভবিষ্যতে যে সমস্ত চ্যালেঞ্জগুলো বা ভবিষ্যতে যে আমাদের ড্রিমসগুলো ফুলফিল করার জন্য দরকার, সেগুলোর জন্য আমরা কি করছি সেটা কি আমরা ভেবেছি? আর প্রোটেকশন বলতে যেটা, যে আমরা প্ল্যান তো বলবো, প্ল্যান বলার সাথে সাথে সেই মানুষটাকে আমরা কতটা হেল্প করছি। আমরা শুধু আমাদের 10 মিনিট বলুন আর 1 ঘন্টা বলুন, সেই প্ল্যানটা আমরা যেভাবে বলার সেভাবে বলে দিয়ে চলে এলাম, তারপর আমার অপোজিটে যে ভদ্রলোক বসে আছেন সে কিভাবে প্ল্যানটা রিলেট করলো, সে কিভাবে তার মানে অভিব্যক্তি কি হলো, আমরা তার কথা না শুনে আমরা প্রথম কি করব, তার কথা শুনবো। শোনাটা বিভৎস জরুরি, তার কারণ আমাদের কথা তো আমরা জানি আমরা কি বলবো, আর মানুষ প্রশংসা পেতে খুব ভালোবাসে। আমরা তার কথা শুনব, তার প্রশংসা করব এবং সে যে কি বলছে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেব। আমার কাহিনী শুনিয়ে দিয়ে চলে আসবো না। আর সেই মানুষটাকে আমাদের এই বিজনেস করার জন্য কোনো উদ্বুদ্ধ করব না, আমরা করব এটাই যে তাকে হেল্প করব, তাকে আমরা হেল্প করতে যাচ্ছি, তাকে আমরা সমস্ত কিছু চাপিয়ে দিতে চাইছি না, আমরা সমস্ত কিছু হেল্প করতে যাচ্ছি। আর হেল্প করার জন্য আমাদের যা যা কথা বলা দরকার, যা যা তাকে ইনফরমেশান দেওয়া দরকার সেইটাই দেব, সমস্ত কিছু উগড়ে দেবো না। দাদা যেটা এক্ষুনি বললেন, আমি যতটুকুনি জেনেছি, এমনকি এই বিজনেসের যারা ওনার তাদের বার্থডেট পর্যন্ত, মানে ডেট অফ বার্থ পর্যন্ত সব কিছু বলে দিয়ে আসবো না। আমার যতটুকুনি তাকে ইনফরমেশান
তার জন্য যতটুকুনি প্রয়োজন আমি ততটুকুনিই বলবো। এবার সেলফ ইন্ট্রোডাকশান, আমরা সেলফ ইন্ট্রোডাকশানটা সেরকমভাবেই দেবো প্রত্যেক, মানে সেলফ ইন্ট্রোডাকশান বলুন, সেলফ ড্রেস কোড বলুন। আমরা এমন একজনের কাছে প্ল্যান বলতে গেলাম, গিয়ে দেখলাম হয়তো যে আমি টাই কোট পরে চলে গেলাম, সেরকম নয়। আমরা এমনভাবে প্ল্যান তার কাছে গিয়ে প্রেজেন্টেশন করব যে যাতে সে আমাকে রিলেট করতে পারে, অর্থাৎ সে আমার জন্য এমন কিছু ইনফরমেশান মানে মনের মধ্যে আনবে না যে মানে মানে কে একজন আমার সামনে চলে এলো, মানে এমনভাবে তার সামনে আমি প্রেজেন্ট করব না। আর প্রত্যেক কটা কথার মধ্যে যেন আমার তাকে হেল্প করার একটা মানসিকতা থাকে, এবং আমার সমস্ত কিছু যাতে মানে তার পক্ষে কথা বলি, এবং আমাদের এই বিজনেসের বিরুদ্ধে বা বিজনেসের এমন কিছু মানে এমন কিছু তথ্য দেব না যেটা আমারও জানা নেই এবং সেও মানে ভুলভ্রান্তির শিকার হয়। সো এইটুকানি বলার ছিল। থ্যাংক ইউ। ওকে একটু হেল্প করে দেবো। আমরা প্ল্যান প্রোটেকশন বলতে পরিষ্কার যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আমি আপনাকে এখানে ইনসিস্ট করতে আসিনি, মোটিভেট করতে আসিনি, রিকোয়েস্ট করতে আসিনি, বেক করছি না এই ব্যবসাটা করার জন্য। ক্লিয়ার? এটা পৃথিবীর বেস্ট ইনকাম অ্যান্ড বিজনেস অপরচুনিটি। আমি এটা করি। আপনার যদি আমার তথ্যগুলো দেখে মনে হয় যে এটা করা যেতে পারে, আপনি করতে পারেন। যদি আপনি ব্যবসাটা বিল্ড করেন ওয়েল, আর তা না হলে আমাদের সঙ্গে যে রিলেশনশিপ ছিল সেটা থাকবে। এটা হচ্ছে প্ল্যান প্রোটেকশন। আর সেলফ ইন্ট্রোডাকশন, তীর্থঙ্কর প্রথমে বলেছিল যে আপনি একটু একটা স্টোরি বলবেন যে আপনি কী করে ব্যবসাটাতে এলেন। আমি দেখবেন আমার প্রত্যেকটি প্ল্যানে এই স্টোরিটা বলি। মানুষ স্টোরি শুনতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে, ঠিক আছে? তো সেটা আপনি বলবেন যে আমি চাকরি করি বা এটা করি, আমার বন্ধু আমাকে বিজনেস প্ল্যানটা দেখালো, আমার মনে হলো যে এই বিজনেসটা যদি বিল্ড করতে পারি আমি জীবনে অনেক কিছু পেতে পারি, দিয়ে আমি ব্যবসাটা শুরু করি। ক্লিয়ার? এইটা আপনারা কিন্তু লিখে নেবেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে প্ল্যানটা দেখাচ্ছি, এটা দেখাতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে কি 30 মিনিট 40 মিনিট সময় লাগবে। তো এটা আমি যখন বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন। আর যদি আপনাদের মনে হয় যে কোনো প্রশ্ন আসছে তাহলে আপনি একটু লিখে রাখুন, যখন প্ল্যানটা ওভার হবে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ গৌতম। নেক্সট 2 নম্বর, সর্বশ্রী তুষার ঘোরই দিচ্ছেন দুর্গাদা কৃষ্ণাদি। অসাধারণ টপিক, ড্রিম বিল্ডিং। মানে দেখুন, আমরা ছোটোবেলা থেকে যখন এই ব্যাপারটা, ড্রিম ব্যাপারটা, এই স্বপ্ন ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। দেখুন, ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম আর কি, বাড়িতে বাবা মা বলতেন বড় হয়ে কী হবে, আমি বলতাম, আমি তো প্রথম বলতাম আমি ডাক্তার হবো, জানো তো। কিন্তু ব্যাপারটা কি, আর বলতো দেখো এর জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার মানে তখন একটা টার্গেট, হ্যাঁ ভালো করে পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করবে। তারপর যত বয়স উত্তরণের সঙ্গে সঙ্গে কী করলাম, পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করতে পারলে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে ভালো সায়েন্স নিয়ে পড়তে পারবে। এইসব ব্যাপার ড্রিম থাকে মানুষের, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। এবং তার দরুন কি হয়, প্রত্যেকে তার প্রফেশনাল লাইফে কিছু না কিছু করে আর কি, হয় বিজনেস বা চাকরি। আমাদের কি বলতো, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, দেখবে তোমার লাইফটা সেট হয়ে গেছে, তাই তো? সেরকম স্বপ্ন আমাদেরও ছিল, প্রায় প্রত্যেকটা মানুষেরই থাকে, তাই না? তার ফলে কী হয়, আমরা সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন অনুযায়ী কাজ করি। কাজ করতে করতে কি হয় না, আমিও তেমনি একটা জায়গায় এসেছি, পড়াশোনা করেছি, চাকরি করছি এখনও টিল্লে। ব্যাপারটা কী হলো, সেখান থেকে ভেবেছিলাম যখন চাকরি পেলাম তখন মনে হয়েছে না আমি চাকরিটা পেয়ে গেছি, আমার লাইফটা মনে হয় সেট, তাই না? কিন্তু আজকে দেখুন, স্বপ্ন জিনিসটা খুব স্পর্শকাতর। এই বাচ্চাটাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার স্বপ্ন কী, ও কিন্তু খুব ইজিলি বলতে পারবে আমার স্বপ্ন এই হব। আর কিন্তু আমাদের যারা 35 অ্যান্ড অ্যাবাভ ইয়ার্স অফ এজ, যারা ইনকাম গ্রুপের মধ্যে চলে গেছে, মোটামুটি 10-15 বছর ইনকাম গ্রুপের মধ্যে আছে, তাদের যদি আমি বলি তোমার স্বপ্ন কী, সহজে কিন্তু স্বপ্ন তাদের মুখ থেকে বেরোতে পারে, আমতা করবে। ঘটনা কি, কনফিউজ হয়ে যায়। কারণ কি, আমরা সবসময় কি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করে চলেছি। আজকে আমি যেটা চেয়েছিলাম, যেটা হতে চেয়েছিলাম, সেটা কি হতে পেরেছি?
বা যেটা চাই, তা আমরা দেখি, আমরা সেদিনে স্বপ্ন দেখাচ্ছেন অসিতাবতার মতো সুন্দর বাড়ি, তাই না? তাই না? এই ব্যাপারগুলো কি আমরা অনেক এই বিজনেসে এসে অনেক সাকসেসফুল লোককে দেখেছি, হ্যাঁ, তারা কিন্তু সাংঘাতিক জায়গায় তাদের বাড়ি গাড়ি, যেমন কি যারা ইউএসএতে রয়েছে, আমি রাজ স্যার ওর লাইফস্টাইল দেখাচ্ছিল, মানে অসাধারণ। আমার কি স্বপ্ন ছিল যে আমি একটা এই করার পরে বিদেশে তো যাবই, হ্যাঁ, ভালো চাকরি করে এই ফ্যামিলিতে এই জায়গায় বাড়ি করব, ওখানে বাড়ি করব, গাড়ি কিনবো, এই ভালো গাড়ি। কিন্তু যে গাড়ি কিনবো বলে ভেবেছিলাম, সে গাড়ি কিন্তু কিনতে পারিনি। কেন কি? আমাকে কম্প্রোমাইজ করে চলতে হয়। তাহলে স্বপ্ন আমাদের কাছে আস্তে আস্তে ছোট হয়ে আসে। যত বয়স বৃদ্ধির সাথে সাথে স্বপ্নটা আমাদের ছোট হয়ে যায়। কিন্তু যখন আমি এই বিজনেসে এলাম, তখন দেখলাম এখানে প্রচুর স্বপ্নের সদাগর এসে বসে আছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে স্বপ্নটাকে দেখতে শিখলাম, কীভাবে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতে সে বলছে ভিজুয়ালাইজ করো, তাই না? এবং আমি পরিষ্কার দেখেছি কি, আজকে দেখুন আফটার নিয়ার অ্যাবাউট 1 years রিটায়ার করব। আমি জানি পরিষ্কার, এখানে একটা আমার পার্ট রয়েছে যে হোয়াই ইউ আর ডুইং দ্য বিজনেস। হ্যাঁ, দেখুন সেখানে কি দেখছি, আমি খুব ভালোভাবে জেনে গেছি আমার দৌড় কদ্দূর, আমি চাকরি করে কত টাকা পেনশন পাবো, কত টাকা অলরেডি আই হ্যাভ ক্যালকুলেটেড। সুতরাং আমি সেখানে দেখেছি কি, আমি যে স্বপ্নগুলো দেখেছিলাম যে এই জিনিসগুলো করব, তাই না, সেই স্বপ্নগুলো কিন্তু আমি মিট আপ করতে পারবো না। আমাকে এই ব্যবসা থেকেই করতে হবে। কেন আমি দেখেছি এখানে এই বিজনেসে এসে প্রচুর লোক সাকসেসফুল হয়েছে। আমি যদি সেই বিজনেসটাকে আমি ঠিকমতো বিল্ড করি অনেস্টলি, এবং আমি ফোকাসড হয়ে যদি বিজনেসটা করতে পারি, সেই স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। আমি কিন্তু সেই জন্যে এই বিজনেসে এসেছি এবং সুন্দরভাবে বিজনেসটা বিল্ড করতে চাই, এবং এই স্বপ্নগুলোকে, আমার যে বাকি স্বপ্নগুলোকে আমি এখান থেকে ফুলফিল করতে চাই। দ্যাটস অল, ওয়াট টু হোস্ট। থ্যাংক ইউ তুষার। স্বপ্নটাকে না তার মধ্যে থেকে বের করে আনতে হবে। ক্লিয়ার? স্বপ্নটা তার মধ্যে থেকে বের করে আনতে হবে। তো স্বপ্ন নিয়ে আমি কি বলবো, যে দেখুন একটা মানুষের স্বপ্ন ছোটোবেলা একরকম থাকে, যখন তার বয়স বাড়তে আরম্ভ করে তার স্বপ্ন পাল্টাতে থাকে। আপনি যার সঙ্গে মিশছেন সে অনুযায়ী আমার স্বপ্নটা চেঞ্জ হয় কি না? হয়তো ছোটোবেলায় আমার একটা স্বপ্ন ছিল একটা হাম্বার সাইকেল কিনবো, মাঝ বয়সে আমার স্বপ্ন ছিল একটা রাজদূত মোটর বাইক কিনবো। তো এরকম স্বপ্ন কিন্তু থাকে আর কি। তো যার সঙ্গে আমি বসছি সে যদি ব্যাচেলার হয় তার সঙ্গে স্বপ্ন নিয়ে একরকম কথা বলবেন, সে যদি ম্যারেড হয়, তার যদি বাচ্চা থাকে, দেখবেন তার স্বপ্নটা তখন বাচ্চাটাকে ঘিরে তৈরি হয়। আপনি তাকে আপনার কিছু ইনফরমেশান থাকতে হবে, যে দেখুন আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতে চান, মনে করুন আইআইটিতে সে পড়বে, মনে করুন সে ডাক্তারিতে ভালো চান্স পেয়ে গেল, আপনি তো জানেন না কি হতে পারে, কত খরচা হবে জানেন পড়তে, তাকে জিজ্ঞেস করুন। বাবা মা, অনেকের কাছে বাবা মা থাকেন আর কি, তাদের মেনটেন করাটা বয়স যখন হয়ে যায়, এটা কিন্তু খুব মানে যারা এই পর্যায়ে দিয়ে যাচ্ছেন তারা জানেন যে সেটা কিন্তু মানে একটা ভালো, আমার কাছে যদি একটা ভালো মানে না থাকে, পয়সা করির মানে সমৃদ্ধি, মানে কি বলবো, রেস্ত না থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে খুব সমস্যা হয়। অনেকের হয়তো কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেককেই খুবই, তো এই কথাগুলো কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি। তারপরে আপনার কীরকম বাড়িতে থাকতে চান, প্রত্যেকেরই একটা ভালো বাড়ি থাকার ইচ্ছে তো, হ্যাঁ কি না? আমি একজনকে জানি তার একটা বারান্দাওয়ালা বাড়ি চাই, আমি জানি একজনকে, আমি প্রদীপকে জানি প্রদীপের একটা পুকুরওয়ালা বাড়ি চাই। ও দুপুরবেলা বসে মাছ ধরবে, হাতে একটু ময়দা বা আটা গুলে নেবে, এরকম করে ছোটো বড়শি দিয়ে টুকটুক করে মাছ ধরবে। সো এটা কিন্তু একটা স্বপ্ন, আপনি ভাববেন না যে এটা খুব একটা খারাপ কিছু, এটা ভালো কিছু। এইটাকে জাগিয়ে তুলতে হবে, তার মধ্যে কিন্তু কি করতে হবে, এটাকে জাগিয়ে তুলতে হবে। এগুলো যদি আপনি জিজ্ঞেস করেন,
তাকে যদি একটু স্বপ্নে নিয়ে যেতে পারেন তাহলে আপনার প্ল্যান দেখানোটা সহজ হয়ে যায়। ক্লিয়ার? এটা প্র্যাকটিস করুন, কি করে স্বপ্ন ড্রিম বিল্ড করতে হয়, এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু একদম কাঠখোট্টা জানেন আমি কে বলে আপনি শুরু করলেন, এসব করতে যাবেন না। আপনি কে ওটা নিয়ে ওর কোনো ইন্টারেস্টই নেই। ক্লিয়ার? সো হু ইজ থার্ড? বিপ্লব মাহাতো, কামান। আমি টপিক নিয়ে নিলাম, যাই হোক একটা পড়লো যেটা হচ্ছে 3 মেন প্রিন্সিপাল অফ দিস বিজনেস। তো আমি এই বিজনেসটা সবাই জানি 3 প্রিন্সিপাল কীগুলো, কিন্তু আমি একটু অন্যভাবে বলবো। মেনলি প্ল্যানটা আমি দেখাবো, কিছু কিছু টার্ম সবার সাথে রিলেট করাবো, আমি যেভাবে করি সেইভাবেই বলবো। আমি সবার সাথে একটু কোঅপারেট করব। আমি 4টে জিনিস নিয়ে বলবো, 3টে বলেছে, আমি 4টে জিনিস নিয়ে বলবো। কারা কারা রিকগনিশন চান? আচ্ছা, কারা কারা হেলদি বডি চান? বাহ। কারা কারা হেলদি মাইন্ড চান? হেলদি মাইন্ড। আমরা কিন্তু অনেক স্ট্রেসে ভুগছি, আর ওদের সাথে কারে কানেক্ট করতে যায়। ধরুন এইগুলো আমি আপনাদেরকে ইনফরমেশান দিলাম, ইনফরমেশানগুলো ভালো, তো আপনারা ওগুলো কি নিতে ইচ্ছুক আছেন? আচ্ছা। আর পার্সোনাল এইগুলোর মধ্যে যদি আমার একটু গ্রোথ হয়, যেমন ধরুন আমি অনেক পড়াশোনা করেছিলাম, ডিগ্রি সবাই হয়তো অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু আমি ভুলে যাই। এখন আমি ইন্টিগ্রেশন পারবো না, ওইসব ভুলে গেছি। কিন্তু আমরা যদি আবার যে জিনিসগুলো শিখবো, যেগুলো অন্যদের কাজে লাগে, অন্যদের উপকার হয়, তাহলে কেমন হয়? আমি সেইগুলো নিয়ে একটু কথা বলবো। আর কি, ওর সাথে সাথে যদি আমাদের ফিনান্সিয়ালটা একটু ওয়েলবিং হয়ে যায়, একটু ইনকামও আসে, একটু আড্ডার মধ্যে দিয়ে ইনকাম আসে, সবাই আড্ডা মারতে কারা কারা ভালোবাসে, এবং আড্ডাটা যদি পজিটিভ হয়, ওখান থেকে যদি ইনকাম আসে কেমন লাগে। তো আমি এইগুলো নিয়ে বলবো। মেনলি একটা আমি হেলদি প্ল্যানেট গঠন করব। কারা কারা রাজি আছে? কিছুজন রাজি আছে, কিছুজন রাজি নেই। হেলদি প্ল্যানেট বলতে ওখানে আমরা সৎসঙ্গ একটা গড়ে তুলব, যার সাথে একটু আগে দেখে গেলেন না যে প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট, সৎসঙ্গ সেখানেই আসে। অনেকে আমরা বলি না আমরা গাছ লাগিয়েছি, আমরা পরিবেশকে বাঁচিয়েছি, আমরা অনেক কিছু করেছি, কিন্তু পরিবেশকে বাঁচানোর পেছনে ধরুন আমি সার দিয়ে অনেক বাজার চলতি সার দিয়ে করলাম, প্রত্যেকটা গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে বললো চাষিরা, আমাদের দিকে প্রচুর চাষ হয়, আমার বাড়ি ঝাড়গ্রামে, কিন্তু আমি যখন যাই তখন অনেকে চাষ করে, অনেক বিষ। এখন পুকুরের মাছগুলো কিন্তু আগের মতো মাছ নয়। আমি যখন ভাইকে বললাম যে আমি পুকুরে মাছ ধরবো, ভাইয়ের বাড়িতে গেলাম, মানে মামা বাড়ির, তো আমি 4 কেজি মাছ ধরেছি, 4টে মাছ, মানে 3টে মাছ ছিল, 4 কেজি। ভাইকে বললাম তুই 2টো নে, আমি অত খাবো না, একটা নিয়ে আসি। ভাই বললো আমি খাবো না। আমি বললো কেন? আরে ওখানে না আমি অনেক সার বিষ দিয়েছি। তো প্ল্যানেটটা অন্যরকম। আমি মুখে বলছি আমি লোকের কল্যাণ করছি, কিন্তু কল্যাণটা অন্যভাবে হয়ে যাচ্ছে। তো এখানে যদি সেই প্ল্যাটফর্মগুলো আমরা, প্রত্যেকটা প্ল্যাটফর্ম যদি আমরা পাই, এবং ওটা একটা দারুণ একটা কোম্পানির মাধ্যমে যদি আমরা মেসেজটা দিতে পারি অনেকে, সেই সঙ্গটা কেমন হয়? ভালো হয়। আর ওর মধ্যে একটা আমাদের কমিউনিটি থাকবে, যে কমিউনিটিটা আমরা একসাথে চলবো। আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, মিটিংয়ে গিয়ে ওখানে দেখছিলাম যে আমরা যদি একই ড্রেস পরি, আমি যেমন এই ড্রেসটা পরেছি, এটা আমি অ্যাচিভ করেছি তাই পরেছি, এটা যদি সবাই অ্যাচিভ করে তো প্রত্যেকের ভালো থাকবে। কেউ হয়তো জানে না, আজকে আমি রাত 2টোর সময় উঠেছি, উঠে কোথায় গেছি, রাত 2টোর সময় উঠে আমি ধর্মতলায় গেছি। ওখানে কলকাতা পুলিশের ম্যারাথন ছিল, 21 কিলোমিটার্স আমি রান করেছি। তারপর ওখান থেকে এসে বাড়ি এসেছি, এসে আবার 10টা জামা প্যান্ট কেচেছি অ্যাসিড দিয়ে। তারপরে আবার আমি সঞ্জয় দাকে কল করি। যাই হোক, ট্রেন একটু যান্ত্রিক গোলযোগ ছিল, তাই একসাথে আসতে পারলাম না, পরে আসলো। তো ওখান থেকে আবার এখানে আমি মিটিংয়ে আসলাম। কেন আসলাম? ভালো লাগা। এই একটা কমিউনিটি আমার খুবই ভালো লাগে। আমি একদিন কথা হচ্ছিল দুর্গাতে, আমি যখন অফিসে ছিলাম, আমি নাইট করছিলাম, আমাদের নাইট হয়, এমার্জেন্সি ডিউটিতে হয়। আমি আইটি সেক্টর ছেড়ে দিয়েছি, এখন মেডিকেল সেক্টরে আছি। আমার খুব খারাপ লাগে ওই সময়, যে দাদা আমার চাকরি করতে ভালো লাগছে না। দাদা বলছে মানিপত্র তো ভালোই দেয়, একসময় বলছে না, তবু আমার ভালো লাগে না, আমার চাকরিটা ভালো লাগে না। বলে বেশ, তো তুই আসিস। হ্যাঁ, তো
এই জিনিসটা পেতে পাওয়ার জন্য যদি আমরা একদিন আপনাদের বাড়িতে যাই, কিংবা আমরা একটা অর্গানাইজেশনের মাধ্যমে যদি মেসেজটা আপনাদের দিই, কেমন লাগবে? তো আপনারা যদি আসেন তাহলে আমরা সবাই চলে আসব। কিন্তু আমি তারপরেও বলে থাকি যে এই বিজনেসটা কিন্তু প্রত্যেকটা মানুষকে সুগঠিত করে রাখবে। আমি ফিট এইটুকু বলছি, কারণ ডিউ টু নিউট্রালাইট। আর বিজনেস ইজ সো সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। তোমরা আপনারা দেখতে পারেন, সবার জন্য ওয়েলকাম রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিপ্লব। মানে ও আমার ডাকে সাড়া দিয়ে চলে এসছে। তো এবং 2টোর সময় উঠে কলকাতা পুলিশের ম্যারাথন দৌড়েছে, মানে হ্যাটস অফ, গিভ হিম এ বিগ হ্যান্ডস। তারপরে এসএইট দিয়ে জামাকাপড় কেচেছে, মানে ওটা একটা 9 কোর্স স্টেপসের মধ্যে একটা কোর্স স্টেপস। এই বিজনেসের 3টে প্রিন্সিপাল, এইটা কখনো ভুলবেন না। এটা লিখে নিন, সারা জীবন মনে রাখবেন, মুখস্থ করে নিন। এটা হচ্ছে বিজনেস অফ ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে ইফ কপি ইজ গুড, ইফ অরিজিনাল ইজ গুড, কপি উইল বি। আমাদের সারা জীবন কাজ হচ্ছে আমাদের কিছু ডুপ্লিকেটার তৈরি করা। যেমন ধরুন এডিএসডি, তার একজন ডুপ্লিকেটার হচ্ছে শুভাশিস ঘোষ, একজন হচ্ছি আমি। শুভাশিস ঘোষের টিমে মনে করুন কয়েক হাজার ডুপ্লিকেটার আছে, যারা কি করছে না কাজটা করছে, তাদের কাজটা শিখিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের টিমটাকে নিয়ে দৌড়চ্ছে। সেই রকম কোন ব্যবসাতে এই ঘটনাটা ঘটে? সমস্ত জায়গাতেই যেটা ঘটে সেটা হচ্ছে আমার সিঙ্গেল পারফরমেন্স। ক্লিয়ার? মানে আমি আছি তো ব্যবসা আছে, আমি নেই তো ব্যবসা নেই। ইট ইজ এ বিজনেস অফ ডুপ্লিকেশন। আমি যেটা জানি আমায় কিছু লোককে শিখিয়ে দিতে হবে। আই নিড সাম গুড ডুপ্লিকেটার। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য বিজনেস। সেকেন্ড বিউটি কি? রেসিডুয়াল ইনকাম। হোয়াট ইজ রেসিডুয়াল ইনকাম অ্যান্ড হোয়াট ইজ লিনিয়ার ইনকাম? লিনিয়ার ইনকাম হচ্ছে, আমরা আগে গ্রাফ দিয়ে দেখাতাম। যদি এইটা আপনি করেন, আপনি ধরুন এখানে আপনি যত কাজ করছেন আপনার ইনকাম বাড়বে। যেই কাজটা জিরো হয়ে গেল, ইনকাম জিরো। মানে ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম। এই একটা যদি জিরো হয়ে যায়, রেট অথবা টাইম যদি জিরো হয়ে যায়, ইনকাম জিরো হয়ে যাবে। দিস ইজ দ্য রেসিডুয়াল ইনকাম। আর লিনিয়ার ইনকাম মানে আপনি অনেক কোম্পানির একজন সামওয়ান, আপনি গভর্নমেন্টের সামওয়ান, আপনি কুলিন দেশাইয়ের জীবন দেখেছেন। ওর বাবা খুব বড় চাকরি করতো, ওরা দারুণ ছিল ছোটোবেলায়। দ্য মোমেন্ট ওর বাবা মারা গেল, ওরা পথে এসে নামলো। এটা হচ্ছে লিনিয়ার ইনকাম। ঠিক আছে? হার্ট চললে ইনকাম আছে। হোয়াট ইজ রেসিডুয়াল ইনকাম? রেসিডুয়াল ইনকাম হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমার ভালো গান বলুন তো, কার মনে আছে? मेरे सामने वाली खिड़की में एक चांद सा टुकड़ा रहता है, अफसोस है वो हमसे कुछ उखुरा उखुरा रहता है। তাই তো? সো দেখুন, আজকেও এই গানটা আমি গাই, আমার ছেলেও শোনে। অ্যাকচুয়ালি ওরই শোনার কথা এখন, তো আমি ওকে উদ্বুদ্ধ করি শুনতে আর কি, এইসব গান শোন। রেসিডুয়াল ইনকাম, ঠিক আছে? দিস ইজ কল্ড। 18 বছর হয়ে গেছে, সে আমার বন্ধু সমান। আবার কি, তার সঙ্গে আমার দারুণ আলোচনা হয়। সো রেসিডুয়াল ইনকাম, হ্যাঁ কি না? সত্যজিৎ রায়, রেসিডুয়াল ইনকাম। যত বই বিক্রি হয় এখনও দেখবেন বেস্ট সেলার সত্যজিৎ রায়। রেসিডুয়াল ইনকাম আমাদের বিজনেসে, মনে করুন অসিতাভ দত্ত ইনকাম জিরো হবে কখনো? আমরা যতদিন আছি
হবে? খুব সম্ভাবনা কম। দিস ইজ দ্য রেসিডুয়াল ইনকাম। একবার কিন্তু বাবুদাকে প্ল্যান দেখিয়েছে, একবার আমাকে প্ল্যান দেখিয়েছে, বাট হি ইজ মেকিং মানি মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার। দিস ইজ দ্য রেসিডুয়াল ইনকাম। ক্লিয়ার? এই তিনটে জিনিস আপনাকে বোঝাতে হবে। থার্ড, ডিডিএস মানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমাদের কি সিস্টেম? ট্র্যাডিশনাল সিস্টেম, তাই তো? ট্র্যাডিশনাল। এই সিস্টেমটা কি? ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচার টু দ্য কনজিউমার। কিন্তু ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যানুফ্যাকচার, ডিলার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, হ্যান ত্যান করতে করতে কনজিউমার। এক বোতল জলের দাম কত? 20 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট কত? তাহলে মিডলম্যান কত পায়? 16 টাকা। ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? সো এইটা কিন্তু, এই তিনটে জিনিস আমরা বলবো, কিন্তু আমি এবার আপনাদের প্রিন্সিপাল বলছি তিনটে মন দিয়ে শুনুন, এরকম নয়। কিন্তু আপনার প্রেজেন্টেশনটা কিন্তু খুব, তার মধ্যে কিন্তু একটা শিল্প তৈরি করতে হবে, স্টোরি, শিল্প। ক্লিয়ার? ফোর্থ, 4 নম্বর কে? ডিডিএস ভার্সেস টিডিএস। আমার মনে আছে কিন্তু। টিডিএস ভার্সেস ডিডিএস হচ্ছে, মানে আমরা বেসিক্যালি, আমি একটা কনভেনশনাল বিজনেস করি, ঠিক আছে? তো কনভেনশনাল বিজনেসে যেটা হয় যে আমরা যে কোনো জিনিস ডাইরেক্টলি, যেহেতু আমি একটা কনভেনশনাল বিজনেস করি সেহেতু আমি ব্যাপারটা বুঝি, মানে দাদা সেটা হচ্ছে যে আমরা, মাইক এখনো চলছে না দাদা? ওকে, আচ্ছা, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে যে, সরি, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি হয় যে একটা ম্যানুফ্যাকচারার থাকে, ম্যানুফ্যাকচারের থেকে একটা জিনিস ডিস্ট্রিবিউটারের কাছে আসে, ডিস্ট্রিবিউটারের থেকে সেটা হোলসেলারের কাছে যায়, হোলসেলারের থেকে সেটা রিটেলারের কাছে যায়, রিটেলারের থেকে সেটা এন্ড ইউজার হচ্ছে কাস্টমার, যার কাছে যেই প্রোডাক্টটা কেনে। এবারে যেটা হয় কি, ধরুন একটা এই ধরুন এই মার্কার পেনটা যদি আমি এটা 10 টাকা দাম ধরি যে কাস্টমার পে করেছে, এটা এক্স কস্ট, মানে সরি, মার্কেটে আসছে যখন ম্যানুফ্যাকচারার যেটা মার্কেটে ছাড়ছে সেটা 4 টাকায়। সেটা এই 4 টাকার জিনিসটা বেসিক্যালি একটা কাস্টমার কিনে 10 টাকায়, মানে মধ্যিখানে 60% মানিটা এই ডিস্ট্রিবিউটার, হোলসেলার এবং রিটেলার, আরও স্টকিস্ট অনেকে আছে, এদের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? যেটা এতদিন মানে আমাদের কিছু করার ছিল না, আমরা এইভাবেই জিনিসটাকে আমরা কিনতাম, যে কোনো প্রোডাক্ট এইভাবেই আমরা কিনি, যে ম্যানুফ্যাকচারের থেকে এইভাবে হাত ঘুরে কাস্টমারের কাছে আসে, ঠিক আছে? যেটা 1959-এ অ্যামওয়ে দেখিয়ে দিয়ে গেছে, সরি, ইনফ্যাক্ট যেটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেখানে এই মধ্যিখানে এই মানুষগুলোর আর দরকার নেই, যেটাকে বলছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেখানে এই ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার, যেখানে আমি আসছি, আমার থ্রু কাস্টমারের কাছে প্রোডাক্টটা যাবে, ঠিক আছে? যেটাকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বলছে। কি হয়, এই যে 60% টাকাটা যেটা এদের মধ্যে ভাগও ছিল, সেই টাকাটা বেসিক্যালি এইখানে আমার কাছে আসবে, ঠিক আছে? এটা বিভিন্ন রকম স্ল্যাবে হয়, ঠিক আছে? সেখানে আমি আসছি না। মেন ব্যাপারটা হচ্ছে যে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে একটাই আমাদের খালি, মানে আমরা যে প্রোডাক্টগুলো নিতাম সেইখানে যে দোকান থেকে কিনতাম, বছরের শেষে একটা করে ওই লাড্ডু বক্স আর একটা করে ক্যালেন্ডার পেতাম, ঠিক আছে? আর আমরা কোনো বেনিফিট পেতাম না। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে গেলে মেন ব্যাপারটা হচ্ছে যে এই যে 60% টাকাটাকে আমরা এনজয় করতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা যে কোনো জিনিস যা কিনেছি সেটা আমরা বেসিক্যালি এক্সপেন্সেস করেছি, ঠিক আছে? কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মজাটা হচ্ছে যে আমরা যে টাকাটা এক্সপেন্স করছি তার 15-20% যদি আমি নিজে কনজিউম করি তাহলে সেটাকে আমি সেভ করছি, আর যদি আমি সেল আউট করি, যদি আমি ওনার হিসেবে যদি আমি সেল আউট করি, তাহলে কিন্তু এই 60% টাকাটা আমার, মানে পুরো টাকাটাই আমার কাছে আসবে, ঠিক
ঠিক আছে, যেটা এখানে ইউনিক পয়েন্ট মানে হচ্ছে আমার এক্সপেন্সেসকে আমি ইনকামে কনভার্ট করে নিচ্ছি, যেটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা করতে পারি। তো দ্যাটস অল, ওভার টু হোস্ট, এইটুকুনি বলে। হ্যালো, আমরা সবসময় কি মনে রাখবো, একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে যদি সেই ভদ্রলোক কনভেনশনাল বিজনেসম্যান হয় তাহলে কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট করব, কারণ তার কাছে এটা কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে। কোনো লোক যদি চাকরি করে, আমি কিন্তু সেখানে জব নিয়ে খুব একটা বেশি নেগেটিভ ইনফরমেশন দেব না, এগুলো আমরা একটু হিসেব করে নেব। ক্লিয়ার? তো এরপরে হচ্ছে 5। সো গুড আফটারনুন, আমার নাম প্রলয়। আমি আমার ওয়াইফ অনিন্দিতার সাথে বিজনেসটা করছি, আপলাইন দিদি আর দুর্গাদা। তো আমার টপিক হচ্ছে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। তো দেখুন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট মানে কি? ক্যাশ ফ্লো কোন মানে ক্যাশটা কীভাবে ফ্লো হচ্ছে, কি কোয়াড্রেন্টের থ্রুতে ফ্লো হচ্ছে, এটাই তো, তাই তো? এটাই তো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। তো দেখুন, আমি একজন চাকরি করি, আমি অনেক দিন ধরেই চাকরি করছি। চাকরি করার সাথে সাথে আমার এই বিজনেসটা রয়েছে। তো হঠাৎ করে এই ব্যবসাটাতে এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টটা এলো কেন, মানে এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে, বা আমি চেষ্টা করব এটা ডিফাইন করার, যে এবং এটা তৈরি করলো কে? এটা তৈরি করলো হচ্ছে একজন খুব বড় ইকোনমিস্ট এবং মিলিনিয়ার, যার নাম হচ্ছে রবার্ট টি কিওসাকি। সে কি বলছে? সে বলছে সারা পৃথিবীতে যে ক্যাশটা ফ্লো করে বা ইনকাম সোর্স তৈরি হয়, সেটা 4টে কোয়াড্রেন্টে ভাগ। একটা হচ্ছে ই, একটা হচ্ছে এস, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে আই। ই ইজ ইকাল টু এমপ্লয়ি, এস ইজ ইকাল টু সেলফ এমপ্লয়েড বা স্মল বিজনেসম্যান, বি ইজ ইকাল টু বিগ বিজনেসম্যান, আর আই ইজ ইকাল টু ইনভেস্টার্স। তাই তো? এটাই তো ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে এটা, দেখুন, ভালো খারাপ কিছু নয়, জব ভালো, কনভেনশনাল ব্যবসা ভালো, বড় ব্যবসা ভালো, যে ইনভেস্ট করছে ভালো, প্রত্যেকটা কোয়াড্রেন্টের কিছু বেনিফিটস আছে, কিছু ডেফিসিট আছে। এবার আমাকে দেখে নিতে হবে আমি কোনটা চাইছি, রাইট? এবার এই জায়গাটাতে অসুবিধাটা কি? এই জায়গাটাতে 98% লোক এই জায়গাটাতে আছে। কেন আছে? কারণ এখানে ঢোকা সোজা, রাইট? আর 2% লোক এদিকে আছে। কেন 2% লোক এদিকে আছে? এদিকে আসতে গেলে ওই যে কিছুক্ষণ আগে তুষারদা বলছিল ড্রিম, ওইটা লাগবে, রাইট? এদিককার লোকজন কি চায়? এদিককার লোকজন হাউ নিয়ে কথা বলে। কি করে হবে ভাই? যে কোনো কিছু বললেই বলবে কী করে হবে। এদিকের লোক কি জানে? কেন করব ভাই, ঠিক আছে? এই দিকের লোক সবসময়, যেহেতু হাউ নিয়ে কথা বলি আমরা, যারা আমরা চাকরি করি, আমরা সবসময় অ্যাক্টিভ ইনকাম নিয়ে কথা বলি। আমি কাজ করেছি, এক্ষুনি পয়সা দাও, অ্যাক্টিভ ইনকাম। আর এদিকের লোক কি করে? এদিকের লোক প্যাসিভ ইনকাম নিয়ে কথা বলে। ডিফারেন্সটা কি প্রলয়? অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে প্রলয়ই সব, কারণ প্রলয় তো হাউটা নিয়ে খুঁজছে না, ওই জন্য প্রলয় সব সময় ভাবছে কি করে হবে। আর এই দিকের লোক কি করছে? এই দিকের লোক এরকম কিছু প্রলয়কে খুঁজে বার করছে, যারা প্রলয় 1, প্রলয় 2 এরম করে খুঁজে বার করছে, এবং ও মাথায় বসে আছে, ওই কমিউনিটিটা তৈরি করছে, আইদার কমিউনিটি অফ এমপ্লয়ি, অথবা কমিউনিটি অফ কাস্টমার, অথবা কমিউনিটি অফ এভরিথিং ও তৈরি করছে। কেন? কারণ ওর কাছে হোয়াইটা ক্লিয়ার, কেন করতে চাইছে, রাইট? আর একটা হচ্ছে এইটা তৈরি করতে করতে এই যে কমিউনিটিটা তৈরি করছে না, এই কমিউনিটিটা তৈরি করতে গিয়ে কী করছে, এরা যখন আছে অ্যাক্টিভ ইনকামে, তখন এরা টাইম বেসড ইনকাম করে, রোজ কাজ করছে, পয়সা ইনকাম করে আনছে, রোজ কাজ করছে। ওই জন্য আমরা সবসময় কি জিজ্ঞেস করি, আমরা যারা চাকরি করি, টেক হোম স্যালারি কত, আমি কত টাকা পাবো, মানে মাসে কাজ করলাম ভাই কত পয়সা দেবে, রাইট? এটাই আমরা ভাবি। আর এখানে ও কি বলছে, ও যেটা বলছে সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেহেতু তৈরি করেছে, তাই জন্য ওর কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ও এই যে এই এমপ্লয়ি বা কাস্টমার, এই সবগুলো হচ্ছে ওর অ্যাসেট। ও একটা অ্যাসেট বেসড ইনকাম তৈরি করছে, রাইট? তো এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। দিস ইজ মেনলি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।
যেটা লোককে বলি আর কি খুব সহজভাবে, সেটা হচ্ছে যে এই কোয়াড্রেন্টে 95% মানুষ আছে আর ওয়েলথ আছে 5%। এখানকার লোকেরা খুব ইন্টেলিজেন্ট, এখানকার লোকেরা খুব অ্যাক্টিভ, এখানকার লোকেরা হার্ড ওয়ার্কার, সব ভালো ভালো গুণ আছে এখানে। এইখানে দেখুন 95% ওয়েলথ আছে আর 5% লোক আছে। অর্থাৎ যদি আপনি মনে করেন যে এইখানে একটা বাটিতে 5টা রসগোল্লা আর 95টা খাবার লোক, এখানে একটা বাটিতে 95টা রসগোল্লা আর 5টা খাবার লোক, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি কোন কোয়াড্রেন্টে এসে জমবেন? কোথায় আপনার যেতে ইচ্ছে করছে? হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে 95টা রসগোল্লা। তাহলে আমি শান্তিপুর লোকালে উঠেছি, আমি বোম্বে যাব হবে? আমি এখানে বসে আছি আর আমার ইচ্ছে হচ্ছে যে আমি রাজস্ব মানে রাজ সুখ ভোগ করবো, এটা হবে না। তাকে আমি জিজ্ঞেস করি তখন আপনি কোথায় যেতে চান, সে সবসময় বলে আমি ওখানে যেতে চাই। এবার আপনি চিন্তা করে দেখুন, অসিতাভ দত্ত তার ব্যবসা কত? 450 কোটি টাকা। তার কতগুলো ওয়্যার হাউস আছে, কটা এমপ্লয়ি আছে, কটা শোকেস আছে, কটা গোডাউন আছে? কিচ্ছু নেই। ক্লিয়ার? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অ্যামওয়ে প্রোফাইল। হ্যালো, আমি সৌম্য মণ্ডল, ওয়াইফ শিবানী দত্ত মণ্ডলের সাথে বিজনেসটা করছি। আমাদের আপলাইন অতনু বসু এবং অদিতি বসু, এবং যাদের ছত্রছায়া রয়েছে দুর্গাদা এবং কৃষ্ণাদি। তো আমার হচ্ছে অ্যামওয়ে প্রোফাইল। তো অ্যাজ ইফ আমি কাউকে প্ল্যানটা শো করছি, আমি সেই ফরমেশানে বলবো, কারণ দাদার সাথে সেইভাবে আগের দিন কথা হয়েছিল। তো আমি আমার এক বন্ধু পার্থ, সে তার নাম, তাকে প্ল্যানটা শো করছি। তো সেইভাবে বলছি আর কি, যে এতক্ষণ যেটা তুমি দেখলে পার্থ, যে বিজনেসটা কীভাবে হয়, টিডিএসটা কী, ডিডিএসটা কী, স্বপ্ন সবই হলো। কিন্তু যে কোম্পানির সাথে আমরা কানেক্ট হতে যাচ্ছি, সেই কোম্পানির ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার, কারণ তা নাহলে তো হবে না। কারণ আমি যখন আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছি, তখন নিশ্চয়ই একটা বটতলা স্কুলে ভর্তি করে দিইনি, বা তুমিও করোনি সেটা। বা তুমি যখন চাকরি খুঁজছিলে, নিশ্চয়ই যে কোনো একটা কোম্পানিতে চলে যাওনি, আগে কোম্পানিটা জেনে নিয়েছো কি। কারণ কোথাও যখন আমি নিজেকে একটা কানেক্ট করছি, আমি আমার নিজের টাইম ইনভেস্ট করছি, তখন আমি জেনে নেবো যে ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে কি হচ্ছে না। তো আসো আমরা সেটা একটু দেখে নিই। এই যে কোম্পানিটা অ্যামওয়ে ইন্ডিয়া কর্পোরেশন, এর প্রোফাইলটা কী, কোথা থেকে শুরু হয়েছিল এবং কী অফার করে আজকের ডেটে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ তাহলে কী হয়, এইটা জানলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিসিশান নিতে সুবিধা হবে, আমার যেরকম সুবিধা হয়েছিল। তো দেখো, এই কোম্পানিটা শুরু হয়েছিল একটা গ্যারেজ থেকে। ইউএসএর দুই বন্ধু, জে ভ্যান অ্যান্ডেল এবং রিচ ডিভস, এরা দুজনে মিলে একটা গ্যারেজের থেকে এই বিজনেসটা শুরু করেছিল একটা মাত্র প্রোডাক্ট দিয়ে 1959-এ, যেটা আজকের ডেটে এলওসি নামে পরিচিত। ঠিক আছে? তো সেখান থেকে আজকে শুধুমাত্র ইন্ডিয়াতে 140টারও বেশি প্রোডাক্ট আছে, যেটা রোজকার ডেটে কাজে লাগে। তাহলে এই এত বছরে এই কোম্পানিটা নিশ্চয়ই ডেভেলপ করেছে বলেই এই জায়গায় আসতে পেরেছে। এবং শুধু যে ইন্ডিয়াতে ইউএসএ তা নয়, 110টারও বেশি দেশে এই বিজনেসটা হয়, এবং আজ অবধি কোথা থেকেও মানে বন্ধ করে চলে আসতে হয়নি। এরকম প্রচুর কোম্পানি আমরা জানি, যেগুলো কি হয়, প্রচুর কেস হয়, প্রচুর ঝামেলা হয়, যেটা আমরা শুনেছি। এরকম বড় বড় কোম্পানি রোজ আমরা খেতাম 2 মিনিটসের অনেক কোম্পানি আছে, এরকম হতো আর কি। কিন্তু আজ অবধি এই কোম্পানিকে কখনো কোনো দেশ থেকে চলে আসতে হয়নি। দিস ইজ দ্য পাওয়ার অফ দিস কোম্পানি। অনেকে অনেক কিছু জানে অ্যামওয়ে সম্বন্ধে, কাউকে অ্যামওয়ে বলবে, সে আমরা যা জানি তার চেয়ে বেশি তোমাকে হয়তো বলে দিতে পারবে, কিন্তু দয়া করে তার কাছ থেকে শুনবে যে এই বিজনেসটা ঠিকঠাক করে করছে। এরপরে আসি, এই কোম্পানিটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি। ঠিক আছে? এবং এর টার্নওভার 8.1 বিলিয়ন, এটা যাতা কথা নয়। ঠিক আছে? এবং ইন্ডিয়াতে 2,500 কোটির বিজনেস করছে কারেন্টলি, এবং এটা বাড়বে, ডেফিনেটলি বাড়বে। পৃথিবীতে 3টে জায়গায় এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট বলার আগে যেটা বলে নেওয়াটা খুব দরকার, সেটা হচ্ছে এরা কিন্তু গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস এটাকে ফলো করে। মানে কোনো একটা প্রোডাক্ট
তৈরি হবে সেটা যখন প্ল্যান্টেশন থেকে উঠে এসে ফাইনাল প্রোডাক্ট হবে তার মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা খুব কম। সেটা যত বেশি হবে তত বেশি কন্টামিনেশন হওয়ার চান্সেস বেশি এবং তার মধ্যে তত বেশি ওই পেস্টিসাইড দিতে হবে। কিন্তু এরা ওই জিএমপির প্রসেসটা ফলো করে বলে এদের প্রোডাক্টের মধ্যে কোনো রকম সেরকম কন্টামিনেশন হয় না এবং পোটেন্সি, পিউরিটি, সেফটি এটাকে ওরা সম্পূর্ণভাবে মেনটেন করে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট থার্ড পার্টিকে দিয়ে চেক করানো হয়, কোয়ালিটি চেক করানো হয়। মানে অ্যামওয়ে কিন্তু কোয়ালিটির সাথে 0 টলারেন্স। ঠিক সেরকমভাবেই কাস্টমারের সাথে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয়। অন্য কোনো কোম্পানি ইন্ডিয়াতে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিতে পারবে আমার জানা নেই। মানে এরকম অ্যাসিওরেন্স আছে, আমি একটা প্রোডাক্ট নিলাম, নিয়ে সেটা ইউজ করা স্টার্ট করলাম, 30% ইউজ করেছি উইদিন 30 days, তারপরে আমার মনে হয়েছে প্রোডাক্ট আমার ভালো লাগছে না, কাজ করছে না, ফেরত দিয়ে দেওয়া যাবে। সিল খোলা হয়ে গেলে জিএসটিটা ফেরত দিতে পারবে না, বাদবাকি পুরো টাকাটা ফেরত দেবে। এরকম বুকের পাটা নিয়ে অন্য কোনো কোম্পানি ইন্ডিয়াতে বিজনেস করছে বলে আমার জানা নেই। ঠিক আছে, নেক্সট আসি এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা ইন্ডিয়াতে চেন্নাইতে রয়েছে। তো সেটা দেখলে মনে হবে একটা 5 স্টার হোটেল। কেন বলছি কথাটা? কারণ আজকে এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই সেই হ্যানা ত্যানা অনেক কিছু হচ্ছে। অ্যামওয়ে যেখানে এই ফ্যাক্টরিটা তৈরি করেছে সেইখানে সেই আশেপাশে গ্রামের ওয়াটার লেভেল কম ছিল, এরা সেই জায়গাটাকে ডেভেলপ করে সেই জায়গার ওয়াটার লেভেলটাকে বাড়িয়ে দিয়েছে। কারণ এরা এনভায়রনমেন্টটাকে যেরকমভাবে ট্রিট করে, যেরকমভাবে দেখে এবং পিপলকেও দেখে, কারণ এদের ক্যাশ লাইনই হচ্ছে তাই, হেল্পিং পিপল টু হেল্প দেম, এটি হচ্ছে ক্যাশ লাইন। তো এরকম একটা কোম্পানি যাদের সাথে আমাদের মানে কানেক্ট হওয়ার সুযোগ হয়েছে, যেটা নিয়ে আমি শেয়ার করছি। তো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো জানলে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো যে পয়েন্টগুলো বলছি সত্যি মানে এগুলো কিন্তু আমি এর আগে অন্য কোনো কোম্পানির সঙ্গে পাইনি। ঠিক আছে, তো আমার মনে হয় এই পয়েন্টগুলো শুনে তোমার ডিসিশন নিতে সুবিধা হবে। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। যাকে ও খুব সুন্দর বলেছে, মানে অনেকগুলো ডেটা দিয়েছে। আমরা সবসময় যেগুলো বলবো, আমাদের কতগুলো পেটেন্ট আছে, কতগুলো পেটেন্ট পেন্ডিং, তারপরে গ্লোবালি যেমন নিউট্রিলাইট নাম্বার 1, স্কিন কেয়ার টপ 5-এর মধ্যে একটা, যদি সম্ভব হয় আমি নামগুলো বলে দেবো, এলিজাবেথ আর্ডেন, YSL, ল্যাঙ্কোমি, ক্লিনিকি, সিসিডো, এস্টে লডার, ক্রিশ্চিয়ান ডেয়ার, এই নামগুলো আমি বলে দেবো। মানে আমার একদম তাকে ডিসিশন নিতে হেল্প করা, আমি তার ডিসিশন নেব না, তাকে ডিসিশন নিতে হেল্প করা। খুব সুন্দর হয়েছে। নেক্সট স্পিকারকে আমরা ডেকে নেব। সো তার টপিক কি? থ্যাংক ইউ। আমার নাম অশোক সরকার, আমার মিসেস সুমনার সঙ্গে বিজনেসটা করছি। আমাদের মেন্টার অ্যান্ড আপলাইন মানস সাথী মণ্ডল। আমার আজকের লটারি থেকে পাওয়া টপিকস হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ, যেটা হাউ টু শো দ্য প্ল্যান তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এইগুলো বলি যে ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত আমাদের যা যা লাগে, অর্থাৎ দাঁত মাজা থেকে আরম্ভ করে স্নান, খাওয়া, অনেক কিছু, এইগুলোর মধ্যে আমরা তো আমাদের শরীরের যত্ন নিই, তাই যত্ন নেওয়ার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে, মোটামুটি অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ 150-এরও বেশি প্রোডাক্ট আছে এদের। এখন এই প্রোডাক্টগুলো কতগুলো সেগমেন্টে ভাগ করা আছে, যেমন হোম কেয়ার, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার আর হেলথ কেয়ার। এর সঙ্গেও আরও কিছু আছে কনজিউমার ডিউরেবল, যে আর হোম কেয়ারের মধ্যেই পড়ে বোধহয় এগ্রি কেয়ার। তো স্কিন কেয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে বাজার চলতি স্কিন কেয়ার যেগুলো থাকে, অ্যাকচুয়ালি আমরা কেয়ার বলি কেন, কারণ আমরা শরীরের যত্ন নিই, আর এই যত্নটাকেই মেনটেন করে আমাদের এই প্রোডাক্টগুলো, যার জন্যই এইগুলোকে কেয়ার হিসাবে বলা হয়, হেলথ কেয়ার এইসব। তো স্কিন কেয়ারে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে প্যারাফিন ফ্রি, ফসফেট ফ্রি এইগুলো। আর বাজার চলতে যেগুলো নিলে পরে তার যে মুখের মধ্যে বা স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো হয়, আমাদের এগুলোর মধ্যে সেগুলো হয় না। আমি ডিটেলসে বলবো না কারণ তার সময় নেই, মাত্র 5 মিনিট। আর তো এইগুলো আছে। ওয়ার্ল্ডে যে 5টা
মানে বিশেষ প্রোডাক্ট আছে আর কোম্পানি ব্র্যান্ড, তার মধ্যে আর্টিস্টই একটা। আরও 5খানা আছে, আমরা এআই প্ল্যাটফর্মে খোঁজ নিলেও দেখতে পারবো। তো এইটা গেল। আর আমাদের এছাড়া রয়েছে হোম কেয়ার, যেটা হোম কেয়ারের মধ্যে আছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। এখানেও যত্ন নেওয়া হয় শরীরের। এমন একটা প্রোডাক্ট আছে যেটা টয়লেট টু ফ্রিজ পর্যন্ত ব্যবহার করতে পারি। তার মধ্যে ডিসইনফেক্ট্যান্ট আছে, বিভিন্ন রকমের মাল্টিপারপাস লেভেলে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়। একটা প্রোডাক্ট এলওসি, যেটা সব কিছু জলে ধোয়া যায় এমন কিছুর মধ্যেও ব্যবহার করা যায়, এই প্রোডাক্টটা করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে আমাদের হেলথ কেয়ার হলো। আর হেলথ কেয়ার বলতে গেলে আমাদের যেটা লাগে যে আজ থেকে 30-40 বছর আগে, আমি একটু না বললেই হবে না, আজ থেকে 30-40 বছর আগে খাবারের মধ্যে দিয়ে আমরা যে পুষ্টিটা পেতাম, তখন যে পরিমাণে সবজি ধান উৎপন্ন হতো, এখন কিন্তু 10 টাইমস বেশি সেই সবজি ফলন উৎপন্ন হয় ওই একই জমি থেকে। তাহলে একই জমি থেকে যদি এত বেশি উৎপন্ন হয় ফসল, তাহলে পরে কিন্তু তার পুষ্টির গুণটা ওর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই খাবারের মধ্যে আমরা সেই পুষ্টিটা পাচ্ছি না। তাহলে আমাদেরকে অবশ্যই একটা সাপ্লিমেন্ট, এই পুষ্টিগুলো পেতে গেলে সাপ্লিমেন্টেশনের সাহায্য নিতে হবে। এই সাপ্লিমেন্টেশনগুলো হচ্ছে পুরোপুরি অর্গ্যানিক্যালি তৈরি, সিড টু বটল পর্যন্ত এই কোম্পানি তৈরি করে এই জিনিসটা থাকে। এছাড়াও কিছু রয়েছে এগ্রিকেয়ার, যেটা মানে কি বলবো, এর নাম হচ্ছে অ্যাপসাইটটি, যেটা ফলনটাকে 30% পর্যন্ত বাড়াচ্ছে। এর সঙ্গে রয়েছে কনজিউমার ডিউরেবল, যেটা আমরা যে রান্না করি, খাবার টাবার খাই, সবজিগুলো, সেই সবজিগুলোর গুণগত মান অন্যান্য যে ট্র্যাডিশনাল যে সমস্ত সবজি যে কন্টেনারে আমরা রান্না করতাম, এর পুষ্টিগুণটা অনেকটা বজায় থাকে এই আমাদের যেটা রয়েছে অ্যামোয়ে কুইনের মধ্যে দিয়ে। আর একটা জিনিস হচ্ছে অ্যামোয়ে কুইন হলো। আর বাস এইগুলোই হচ্ছে আমাদের কেয়ার। তো এই হেলথ কেয়ার আমরা প্রত্যেকেই খাওয়ার। তাছাড়া হেলথ কেয়ারের মধ্যে যেটা মেন জিনিস, এটা প্রোটিন, ডেলি আর ওমেগা হেলথ কেয়ারের মধ্যে পড়ে এই প্রোডাক্টগুলো। তো এইগুলো আমাদের সেই যে পুষ্টির অভাব হয় সেগুলো আমাদেরকে ওরা পূরণ করে দেবে। যাই হোক, থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। একটু মানে বাড়িতে একটু লেখাপড়া করতে হবে। যেমন হোম কেয়ার যখনই আমরা বলবো, আমাদের দুটো কথা বলতেই হবে, সেফার চয়েস, বাইকোয়েস্ট, এটা আপনি বলবেন। তারপরে যখন পার্সোনাল কেয়ার বলবেন, তখন কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড এই শব্দটা কিন্তু ব্যবহার করবেন। এবং যদি একটু সময় পান, তখন আপনি ভাগ করে দেবেন যে ওরাল কেয়ার, মানে এটা প্রায় 100 কোটি টাকার ব্র্যান্ড ইন্ডিয়াতে যত স্কিন কেয়ার বিক্রি হয়, অ্যামোয়ে স্কিন কেয়ার কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় সুপার প্রিমিয়াম রেঞ্জে, আর্টিস্ট্রি। যত হেলথ কেয়ার বিক্রি হয়, নিউট্রিলাইট কিন্তু ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বিক্রি হয়। এগুলো কিন্তু আমরা যদি না বলি, তাহলে লোকে কিন্তু জানতে পারবে না। লোকে অনেক কিছু ধারণা নিয়ে বসে আছে, তাতে কিন্তু এসে যায় না। ক্লিয়ার? তাহলে কেন হেলথ কেয়ার ভালো? সিড টু সাপ্লিমেন্ট এখানে তৈরি হয়, ফ্রম দ্য জিরো লেভেল এখানে তৈরি হয়। 6400 একর সার্টিফাইড অর্গানিক ফার্ম আছে। এই সার্টিফিকেশনটা দেয় FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা ABCD কেউ দেয় না। এখানে কোনো পেস্টিসাইড, ইনসেকটিসাইড, হার্বিসাইড কিচ্ছু ব্যবহার করা হয় না। এখানে ক্রপ রোটেশন করে, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করে, অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করে, এবং ধরুন প্রেডেটার রিলেশনশিপকে ফিরিয়ে এনে তাদের পেস্ট কন্ট্রোল করা হয়। এবং সেই গাছগুলো থেকে পিক পোটেন্সিতে প্রোডাক্ট তুলে, মানে হারভেস্ট করে, তারপরে সেখান থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। এই শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে। হোম কেয়ার, বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি, ডার্মেটোলজিক্যালি টেস্টেড, ফসফেট ফ্রি, এগুলো আমি এখন ডিটেলস বলতে পারবো না। স্কিন কেয়ার, এটা কিন্তু স্কিন কেয়ার, স্কিন নিউট্রিশন। স্কিন একটা অ্যাক্টিভ অর্গান, সবচেয়ে বড় অর্গান, তার দেখভাল করে অ্যামওয়ে।
আজকেই আমাদের বাড়িতে একজন এসেছিলেন, ও তার সকালে স্কিনটা টেস্ট করলো। সে ইউটিউব থেকে নানা কিছু প্যাক তৈরি করে মেখে এখন প্যাক করছে। মানে ওর যদি স্কিনটা আপনি দেখেন অবাক হয়ে যাবেন। ক্লিয়ার? সো সবার ধারণা আমি সব জেনে গেছি, আর ইউটিউবে সব কিছু পাওয়া যায়। সো বি ভেরি কেয়ারফুল, তাই না? তো আপনাদের যাদের যাদের আপলাইন আছে, এখন অবধি আপলাইনের উপর ভরসা রাখুন। হি ইজ দ্য বেস্ট ইউটিউব। বুঝতে পারলাম? তো যাই হোক, আমরা ওকে কিছু বললাম। এইবার ও তো জানতে চাইছে, কারণ ও এটা নিয়ে এবার ঘুরবে কে কমে দেবে আর কি। তা আমরা কোনো প্রোডাক্ট বলিনি, আমরা বলেছি ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি পাঠিয়ে দেবো। তোর নামে একটা আইডি জেনারেট করে তোকে একদম ডাইরেক্ট পাঠিয়ে দেবো, তুই আমাকে পয়সাটা পাঠিয়ে দিস। ক্লিয়ার? সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি অনেকবার ঠকেছি আর কি, আগে বলে টলে দিয়ে সে অন্য জায়গা থেকে নিয়ে বেরিয়ে চলে গেছে। এবং সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু একদম প্রোডাক্ট নিয়ে মাস্টার হতে হবে। প্রতিটা ইনফরমেশন, প্রতিটা নলেজ আপনার কাছে আছে। পাক্কা? সো ওভার টু ক্যালকুলেশন। জোরে হাততালি দিন দুর্গাদার জন্য। দেখুন, আমরা এই বিজনেসটা তো সবাই করতে এসেছি ইনকামের জন্যে। তো এমন থেকে যে ইনকামটা আমরা করি, তো সেই ক্যালকুলেশানটাই আমি আজকে আপনাকে দেখাবো যে কীভাবে আমরা ওখানে